গ্যাসের আকাল। আর গ্যাসের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ। জলপাইগুড়ির গ্যাস ডিলারদের সতর্ক করল পুলিশ প্রশাসন। এই কালোবাজারি রুখতেই কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। বৈঠক করেন তারা। শান্তনু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শান্তনু, গ্যাসের কালোবাজারি রুখতে কি বার্তা প্রশাসনের? দেখো, জলপাইগুড়ি জেলার যত ডিস্ট্রিবিউটার রয়েছে সকলকে কিন্তু আজকে জেলা প্রশাসন ডেকে পাঠিয়েছিল এবং জরুরি বৈঠক করা হয় জেলা শাসকের দপ্তরে। সেখানে অতিরিক্ত জেলা শাসক উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন, এছাড়াও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে যে জিনিসটা সবচেয়ে প্রথমে জেনে নেওয়া হয় তাদের স্টক কিরকম রয়েছেন এবং তারা কিভাবে সেই স্টকগুলোকে মেনটেনেন্স করছেন সেই প্রশ্নটা যেরকম জানতে চাওয়া হয়। পাশাপাশি জরুরি যে সকল বিভাগগুলো রয়েছে, যেরকম হাসপাতাল থেকে শুরু করে স্কুল, সেই সমস্ত জায়গায় হোস্টেলগুলোতে যাতে তারা সরবরাহ ঠিক রাখেন সেই বিষয়ে একটা বার্তা দেওয়া হয়। একই সঙ্গে কেউ যাতে এই পরিস্থিতির সুযোগ নিয়ে কালোবাজারি না করে, সেই কালোবাজারি রুখবার জন্য একেবারে রীতিমতন কড়া বার্তা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই পরিস্থিতির যাতে কেউ সুযোগ না নেয় এবং সুযোগ নিতে না পারে সেই জন্য কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ডিস্ট্রিবিউশন সেন্টারের হিসেব নিকেশ রাখছে পুলিশ এবং নজরদারিও রাখছে এবং পুলিশের তরফে একটা স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। মানুষ যেহেতু একটা সংকটজনক পরিস্থিতি, মানুষ হয়রানির শিকার হচ্ছেন, তাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষ যাতে কোনো রকম ভাবে সমস্যার মধ্যে না পড়েন এবং মানুষকে সমস্যায় ফেলে যাতে কোনো রকম ভাবে কালোবাজারি না করা হয় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপের পক্ষে হাঁটবেন। সেই জন্য কিন্তু পুলিশের তরফ থেকে সমস্ত হিসেব নিকেশ খতিয়ে দেখা হয়, সমস্ত স্টক খতিয়ে দেখার পাশাপাশি এই বার্তা দেওয়া হয়। সে একই সঙ্গে মানুষজনের মধ্যে যে অসন্তোষ রয়েছে যে তারা বুকিং করলে পরে সেই গ্যাস পাচ্ছেন না বা তাদের বুকিং নেওয়া হচ্ছে না, সেই সমস্যা নিয়েও আজকে বৈঠকে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটাররা যেটা জানিয়েছেন প্রশাসনকে সেটা হচ্ছে কি অনেকে সকালবেলার দিকেই কিন্তু বুকিং করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে সার্ভার অনেকটা বিজি থাকার কারণে কিন্তু তাদের বুকিং হচ্ছে না। সেই কারণে তারা পরামর্শ দিয়েছেন যাতে তাদের রাতের দিকে বুকিং করা হয় এবং যারা বুকিং করবেন তারা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে সেই গ্যাসগুলো পেতে পারেন সেই ব্যাপারে আলোচনা করা হয় এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রতিনিধিরা তাদের কিরকম স্টক রয়েছে এবং তারা কিভাবে গ্যাসের যোগান দিতে পারবেন সেই সমস্ত নথিও কিন্তু বা তথ্যও কিন্তু তারা প্রশাসনকে জানায়। অর্থাৎ প্রশাসন কিন্তু একটা হোমওয়ার্ক করে রাখলো যাতে বোঝা যাচ্ছে যে কতটা গ্যাস কোথায় রয়েছে এবং সেই গ্যাসগুলো কাকে কাকে বা কিভাবে সরবরাহ করা হচ্ছে তার কিন্তু একটা হিসেব নিকেশ প্রশাসনের কাছে থাকলো। সেক্ষেত্রে যদি কেউ বা কোনো রকম ভাবে যদি কালোবাজারির চেষ্টা চালায় তাহলে কিন্তু প্রশাসন সেক্ষেত্রে কিন্তু বার্তা পুলিশ প্রশাসনের। যে ডিলারদের ডাকা হয়েছিল যে এখন মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, গ্যাস সংকট শুধু এখানে নয় সারা দেশেই তৈরি হয়েছে, সেটার জন্য ওনারা যেটা বললেন যে কিছুটা প্যানিক তৈরি হয়েছে, আমাদের কাছে কতদিনের মতো গ্যাস রয়েছে, আমরা কতদিন পর্যন্ত কাস্টমারকে দিতে পারবো। এখন দেখুন সেটা তো আমাদের কাছে যেটা আছে, আমাদের কাছে আলাদা করে কোনো স্টক থাকে, সাপ্লাই যেরকমভাবে আসে আমরা সেরকমভাবে কাস্টমারদের প্রোভাইড করি। কোনো প্যানিক সিচুয়েশান আছে কিনা তা সবার সঙ্গে কথা বলে দেখলাম, এখনও পর্যন্ত কোনো প্যানিক সিচুয়েশান এখনও পর্যন্ত জলপাইগুড়িতে প্রিভেল করছে না, এখনও নর্মালাইজ আছে। আমি আপনাদের তো মধ্যে দিয়ে জলপাইগুড়ি সাধারণ জনসাধারণকে বলবো যে প্যানিক বুকিং করবেন না, আপনারা নর্মাল বুকিং করবেন। এবং জ্বালানি সংকট, আর জ্বালানি সংকটের মাঝেই পেট্রোল পাম্পে তেল চুরির অভিযোগ। পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে পেট্রোল পাম্পে সেখানে তেল চুরির অভিযোগ। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পেট্রোল পাম্পে তেল চুরি করা হচ্ছে, ঠিক কি অভিযোগ? পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? দেখো, ইতিমধ্যেই পেট্রোল পাম্পের কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গ্রাহকের যে অভিযোগ, এক গ্রাহক নয় একাধিক গ্রাহকের ঠিক একই অভিযোগ উঠেছে। পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দেওয়ার কথা থাকে সে তার থেকে কম পরিমাণে তেল দেওয়া হচ্ছে, যা নিয়ে পরে বিক্ষোভ দেখায় এবং কয়েকজন গ্রাহক চ্যালেঞ্জ করে পেট্রোল পাম্পের মালিকের কাছে, কর্মীদের কাছে, কি যেই পরিমাণ তাদেরকে টাকা দিচ্ছে তারা এবং যেই পরিমাণ তেল পাওয়ার কথা সেই পরিমাণ তেল পাচ্ছে না। পরে গাড়ির ট্যাঙ্কি খুলে পরে তেল বার করে দেখা যায় কি যেই অঙ্ক টাকা দেওয়া হয়েছিল তেলের জন্য সেই অঙ্কের টাকা তেল পায়নি, অর্থাৎ টাকা দেওয়া কম তেল দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ হাতে নাতে ধরা পড়ে পেট্রোল পাম্প কর্মীর পর।
এরপরে কুলটি থানার পুলিশকে খবর দেওয়া হলে কুলটি থানার পুলিশ ঘটনার তদন্তে ইতিমধ্যে আটক করেছে পেট্রোল পাম্পের কর্মীকে এবং জিজ্ঞাসাবাদ করছে। এবং পুলিশের পক্ষ থেকে আসানসোলের ওই অঞ্চলে কুলটি যে ইস্কো রোডের অঞ্চলে যে পেট্রোল পাম্প রয়েছে বেশ কয়েকটি, সেটাতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে একদিকে যেমন যুদ্ধকে কেন্দ্র করে গ্যাসের যোগান কম হচ্ছে, তাই আশঙ্কা করছে পেট্রোল পাম্প মালিকরা কি কোথাও না কোথাও জ্বালানি তেলের দাম বৃদ্ধি হতে পারে, জ্বালানি তেলের যোগান কম হতে পারে, তাই আগে ভাগে কম পরিমাণে তেল দিচ্ছে, টাকা বেশি নিচ্ছে, এমনটাই গ্রাহকরা অভিযোগ করেছে। অভিযোগের পরেই কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে পেট্রোল পাম্প মালিকগুলিকে। বেশ। एक लड़का भी आया, तेल भराया गाड़ी में, उसका टंकी है 11 लीटर, उसका टंकी में डाल दिया 13 लीटर तेल। जब उसका तेल खाली किया तो 11 लीटर तेल निकला। उसका गाड़ी में 3 लीटर पहले से तेल था और डाला 13 लीटर, टोटल 16 लीटर। यहाँ 4-5 लीटर तेल उसका मार लिया है। हम लोग भी भरवा रहे हैं यहीं पे तेल, हम लोग घर भी यहीं पे, हम लोग को पता नहीं चल रहा था, आज पकड़ लिया कोई, तब समझ में आ गया उसको, मतलब निकाला तो तेल चोरी हुआ। আমি এলপিজির অভাবে বহু অটো বন্ধ রয়েছে। জ্বালানির অভাবে ডানলপ বারাকপুর রুটে যথেষ্ট প্রভাব পড়েছে। ভোগান্তিতে যাত্রীরা, রাত থেকে পাম্পে লাইন দিয়েও মিলছে না জ্বালানি, এদিকে বন্ধ বহু অটো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, একদিকে এলপিজির অভাব আর তার জন্য বহু অটো বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। পাম্পগুলির কি বক্তব্য, কি বলছে তারা? দেখো, ডানলপ থেকে বারাকপুরগামী যে সমস্ত অটো রুট, সেই অটো রুটে বিটি রোডে প্রায় 2000 থেকে 3000-এর বেশি অটো কিন্তু চলাচল করে এবং এই অটোর ওপরে কিন্তু নির্ভরশীল যারা নিত্যযাত্রী তারা প্রত্যেকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এলপিজি গ্যাসের যে তারা পাচ্ছেন না, সেই জায়গায় কিন্তু যথেষ্ট কিন্তু তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু বেশ প্রায় প্রচুর সংখ্যক অটো তারা কিন্তু গ্যাস ভরতে পারছেন না, কারণ যা অটোর যা সংখ্যা রয়েছে সেই পরিমাণে কিন্তু গ্যাস দিতে গেলে সেই গ্যাস কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে যেমন পাম্পের কর্মীরা তারা যেমন হতাশ, তারা যেমন সমস্যায় পড়েছেন, পাশাপাশি যে সমস্ত অটো যারা গ্যাস না ভরে তাদেরকে চলে যেতে হচ্ছে, যারা দিন আনে দিন খায় অটো চালিয়ে সংসার চালায়, তাদের কিন্তু মাথায় হাত। তারা কোনো রকমভাবে কিন্তু এই গ্যাসের ফলে তারা কিন্তু অটো চালাতে পারছেন না এবং এর ফলে যেমন সমস্যায় পড়েছেন অটো চালকরা, পাশাপাশি অটো বন্ধ থাকায় কিন্তু সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। বেশ। দুদিকে প্রায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে এতটাই ক্রাইসিস হয়ে গেছে যে আমরা মানে সকালবেলা খালি করে মানে সারাদিন দিতেও পারছি না, মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে। মানে আমাদের যে স্টক থাকছে যতক্ষণ আমরা পাচ্ছি দিয়ে দিচ্ছি। রাত্রি 2-2:30 লাইন দিচ্ছে, সকালবেলা 8টা-9টায় গ্যাস পাচ্ছে। মিনিমাম 6 ঘন্টা 5 ঘন্টা তো লাগে। সমস্যা তো পড়তেই হবে, গ্যাসের দাম বাড়লে তো আমাদের ভাড়া বাড়ে না, আমাদের ভাড়া সেম জায়গায় দাঁড়িয়ে থাকে, তো সবারই সমস্যার মধ্যে পড়তেই হবে। এরা মাঝে মাঝেই বাড়ে কিন্তু ভাড়া বাড়ে না। বর্ধমানের সীতাভোগ মিহিদানা বিখ্যাত। 1905 সালে বর্ধমান রাজবাড়িতে মিষ্টি তৈরি। 120 বছর পর সীতাভোগ মিহিদানার উৎপাদন বন্ধ। তার কারণ গ্যাসের আকাল। চিন্তায় পড়েছেন বর্ধমানের মিষ্টি ব্যবসায়ীরা। কি বলছেন জানার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, সীতাভোগ মিহিদানা, সেখানেও জ্বালানি রাজ, গ্যাসের আকালে বন্ধ সীতাভোগ মিহিদানা তৈরি। একেবারে রাজ আমলের যমজ মিষ্টি সীতাভোগ মিহিদানা, এবং যত দিন গেছে তার জয়যাত্রা অব্যাহত থেকেছে এবং জিআই পাওয়ার পর থেকে সেই মিষ্টি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এবং এই যে বর্ধমানের ঐতিহ্যবাহী সীতাভোগ মিহিদানা, তার উৎপাদন বন্ধ হওয়ার মুখে, কারণ জ্বালানির অভাব। কারণ মিষ্টান্ন ব্যবসায়ীরা বলছেন সীতাভোগ মিহিদানা তৈরি করতে অপেক্ষাকৃত বেশি জ্বালানি গ্যাস লাগে এবং এই যে গ্যাসের সংকট, তাদের কাছে গ্যাস নেই, কবে সেই গ্যাস আসবে রান্নার গ্যাস তা তারা বুঝে উঠতে পারছেন না। সেই কারণে গতকাল পর্যন্ত সীতাভোগ মিহিদানা তৈরি হয়েছে, এরপর আর এখন তৈরি করা যাবে কিনা তা নিয়ে তারা অনিশ্চয়তায় রয়েছেন। কারণ তারা বলছেন যে গ্যাস বাঁচাতে এখন কম জ্বালানি লাগে এমন মিষ্টি তৈরির কথাই তারা ভাবছেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তাই তারা সীতাভোগ মিহিদানাকে আপাতত তৈরি করা বন্ধ রাখছেন, এমনটাই মিষ্টান্ন ব্যবসায়ীরা জানাচ্ছেন। বিশেষ করে আমরা সবাই এখন গ্যাসে কনভার্ট হয়ে গেছি। আগে কয়লা, কাঠ এগুলো সব বাদ দিয়ে আমরা অনেকটা এগিয়ে এসেছি, ডিজেলও বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা সম্পূর্ণভাবে গ্যাসের ওপরে নির্ভরশীল, আর আমাদের অনেকটাই ফুয়েল লাগে।
যেটাতে বিশেষ করে কিছু কিছু মিষ্টি আছে অনেক হাই টেম্পারেচারে হয়, রসগোল্লা আছে, মিহিদানা আছে, সীতাভোগ আছে, যেগুলো আমরা করতে পারছি না এখন। হুমকি দেওয়ার অভিযোগ, পানিহাটি রামকৃষ্ণপল্লীর ঘটনা। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এইভাবে জুয়ার প্রতিবাদ করার জন্য আইনজীবীকে মারধরের অভিযোগ, ঠিক কি অভিযোগ আর এবং একই সঙ্গে কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকাতে জুয়ার প্রতিবাদ করায় এই যে বারাকপুর কোর্টের আইনজীবী তথা বারাকপুর বার কাউন্সিলের সদস্য তপন আচার্যকে কিন্তু রাস্তায় ফেলে মারধর করে, এমনটা কিন্তু অভিযোগ। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ মারধরের ঘটনার পাশাপাশি তাকে গুলি করে মেরে দেওয়ার হুমকিও পর্যন্ত দেওয়া হয় এবং যে অভিযুক্ত যার নাম উঠে আসছে বান্টু, সেই জায়গা থেকে অভিষেক চক্রবর্তী ওরফে বান্টু, তার নামে এবং তার দলবলের নামে অভিযোগ। এবং এই বান্টু যে অভিযুক্ত সে কিন্তু স্থানীয় কাউন্সিলর সুভাষ চক্রবর্তীর অনুগামী, এমনটা কিন্তু আক্রান্ত আইনজীবী তিনি অভিযোগ করছেন। পাশাপাশি গোটা অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানাতে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ঘোলা থানা পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি এই গোটা ঘটনা যে এই যে সুভাষ চক্রবর্তী কাউন্সিলের দিকে অনুগামী বলে অভিযোগ আনা হচ্ছে, এই গোটা অভিযোগ অস্বীকার করার পাশাপাশি কাউন্সিলর বলেছেন এই ধরনের ঘটনা তিনি বরদাস্ত করেন না। বেশ, পালপাড়া বাজার চত্বরে মদ থেকে শুরু করে সাতটা সবকিছুই ওর নেতৃত্বে চলে। সুভাষ চক্রবর্তীর সঙ্গে থাকে এবং উনি বান্টু। আমার দোষ একটাই যে এই যে বিভিন্ন কাজগুলো করে, বিভিন্ন এই সাতটা জোয়ার পেট চালায়, আমি এর পূর্বেও এর প্রতিবাদ করেছি। ব্যাপারটা হচ্ছে কে কাকে মারবে, কার সাথে কার শত্রুতা, আর আমার সাথে কারো খারাপ ব্যবহার নেই। প্রণববাবু যদি বলে থাকেন যে আমার হাত আছে, আমি জানি না প্রণববাবু প্রমাণ করে দেখাক যে আমার কোথায় হাত আছে। আবার ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ডের সবাই একটা ভুল এবং অন্যায়, কাউকে মারধর করাটা নিশ্চয়ই আমি সমর্থন করব না, জিনিসটাকেই আমি অপছন্দ করি। আসানসোলের চুরুলিয়ার দিকে নজর রাখা যাক। সেখানে সংঘর্ষে উত্তপ্ত কয়লাখনি এলাকায় দুপক্ষের সংঘর্ষ। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এই সংঘর্ষের সূত্রপাত কি? দেখো, গ্রামের এক পক্ষের দাবি হচ্ছে কি গ্রামের রাস্তা খারাপ হচ্ছে, কয়লা খনির ভারী যান চলাচল করছে সেই রাস্তার উপর থেকে, কিন্তু তার পেছনে ছিল অন্য কোনো কারণ, যেই কারণ মানতে চায়নি কয়লা খনি কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি হচ্ছে কি কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা চুরি করতে দিতে হবে, তাই নিয়ে তারা আন্দোলন করতে গেছিল এবং সেই দাবি মানতে চায়নি কয়লা খনি কর্তৃপক্ষ। তখনও সেই পক্ষকে মনে হয় কি তৃণমূল কংগ্রেসের নেতারা সেই কাজে তাদেরকে বাধা দিয়েছে, পুলিশকে বলেছে, কয়লা খনি কর্তৃপক্ষকে বলেছে কি চুরি বরদাস্ত করা হবে না, চুরি বন্ধ করতে হবে। এই নিয়ে কিন্তু যারা বিক্ষোভকারীরা ছিল কয়লা খনিতে বিক্ষোভ দেখাতে গেছিল, তারা তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে পড়ে সেই দলীয় কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুর চালায় এবং দলীয় কার্যালয়ে উপস্থিত তৃণমূল কর্মী নেতাদেরকে মারধর করে। ঘটনার খবর জানাজানি হতেই কিন্তু গ্রামের আরেক পক্ষ দলীয় কর্মীদের পাশে দাঁড়ায় এবং যারা হামলা চালাতে এসেছিল তার বিরুদ্ধে দাঁড়ায়। এই যখন বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে সংঘর্ষের আকার নেয় জামুরিয়া চুরুলিয়া রাস্তার উপরে দুপক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি হয়, গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে টহলদারি শুরু করা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং ধরপাকড় শুরু করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ ইতিমধ্যে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কি যেভাবে জামুরিয়া চুরুলিয়াতে দলীয় কার্যালয়ের উপরে হামলা চালানো হয়, মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং যেইভাবে হামলা চালানো হয়েছিল আজ দুপুরে, তাতে একেবারে বাজার হাট বন্ধ হয়ে যায় জামুরিয়ার চুরুলিয়াতে। তাতেই আতঙ্ক ছড়ায় এবং নতুন করে কোনোভাবে উত্তপ্ত না হয়ে ওঠে এলাকা, তার জন্য বসানো হয়েছে পুলিশ পিকেট। গঙ্গাসাগরে বিজেপি নেতাকে গুলি, আটক এক অভিযুক্ত। বুধবার সকালে ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি কারণে গুলি? হ্যাঁ দেখো, কারণটা কিন্তু এই মুহূর্তে যে ব্যক্তিকে পুলিশ গতকাল রাতে গ্রেপ্তার করেছে, একেবারে তার নাম হচ্ছে পরিতোষ প্রামাণিক এবং তিনি সাগরেরই বাসিন্দার এবং তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল রাত পর্যন্ত একেবারে চিরুনি তল্লাশির মতো কিন্তু তল্লাশি চালানো হয় গঙ্গাসাগর
এলাকাতে। যে এটা ঘটনা ঘটেছিল যে গঙ্গাসাগরের যে শ্রীরাম এলাকায় বাস স্ট্যান্ডের কিছুটা দূরে বিজেপি নেতা তিলকেশ ঢালিকে লক্ষ্য করে কিন্তু গুলি করা হয় এবং তারপর স্বাভাবিকভাবে একেবারে চাঞ্চল্য ছড়ায় এবং সেই যে এই যে দুষ্কৃতী অভিযুক্ত পরিতোষ প্রামাণিক কিন্তু গা ঢাকা দেন এবং তারপর এই যে তিলকেশ ঢালিকে কিন্তু গুলিবিদ্ধ বিজেপি নেতা। দেখো আপাতত তার একটা যেহেতু গুলি পেটে লেগেছিল তার ডান দিকের পেটে এবং সেখানে অপারেশন হয় এবং আপাতত তিনি কিন্তু স্থিতিশীল রয়েছেন বলে আপাতত যেটা জানা যাচ্ছে। যদিও এই মুহূর্তে এই যে পরিতোষ প্রামাণিককে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এবং এর পিছনে কি কারণ রয়েছে সেটাও কিন্তু জানার চেষ্টা করছে এই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। বেশ। বিধানসভা ভোটের মুখে মহিষাদলে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবদল। পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন লক্ষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত বেরা। কিন্তু কি কারণে দলবদল? একেবারে বিধানসভা ভোট তার আগেই মহিষাদলে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের জানার চেষ্টা করবো, আরো ডিটেল জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, উন্নয়নের প্রশ্নে তিনি দলত্যাগ করলেন বলে তিনি জানিয়েছেন এবং মহিষাদলের যে গ্রাম পঞ্চায়েত এলাকা লক্ষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে 16টি আসন ছিল, সেখানে 8 আসন দুপক্ষ অর্থাৎ তৃণমূল 8 বিজেপি 8টি আসনে জয় পেয়েছিল। টসে জিতে প্রধান উপপ্রধান পদ পেয়েছিল বিজেপি, কিন্তু এই দলেরই উপপ্রধান তিনি যোগ দিয়ে দিলেন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে এবং ঘটনা যেখানে কিনা একেবারে ভোট দোরগোড়ায় তখন এরকম যোগদান স্বাভাবিকভাবে খুশি এবং তারা বলছেন তাদের সুবিধে হলো রাজনৈতিকভাবে তৃণমূল যদিও গুরুত্ব দিতে নারাজ বিজেপি, কিন্তু ভোটের মুখে এ ধরনের দলবদল, তাও আবার একটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি পদ্ম প্রতীকের জয়ী একজন উপপ্রধান, তিনি যোগদান করেছেন একেবারে শিবির বদলে বিজেপি ছেড়ে তৃণমূলে এবং এই যোগদানের ফলে এখন দেখার বিষয় অনাস্থা প্রস্তাব যখনই দেখা হবে সংখ্যার বিচারে কিন্তু তৃণমূল সংখ্যা গরিষ্ঠ হয়ে গেল। কারণ 16টি আসনের মধ্যে 8 ছিল, একজন যখন বিজেপি ছেড়ে চলে এলো তৃণমূলে 9 দাঁড়িয়ে গেল তৃণমূলে। অন্যদিকে 1টি আসন কমে গিয়ে 7টি আসন, অর্থাৎ সংখ্যা লঘু হিসাবে সেখানে কিন্তু এখন ক্ষমতায় বিজেপির প্রধান, যা অনাস্থা বাড়লেই পড়ে যাবে এমন বোর্ড, সেটাই বলছেন দাবি করছে তৃণমূল এবং ভোটের মুখে তারই প্রস্তুতি দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবে যে তাদের একটা উল্লাস তৃণমূলে সেটা কিন্তু ধরা পড়ছে, তাদের লাভ হলো। যদিও বিজেপি অস্বীকার করছে, কথা দিচ্ছে যে আগের থেকেই তৃণমূলের সঙ্গে যোগ ছিল, তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন, এখন বিজেপি থেকে তৃণমূলেই যাচ্ছেন, তাই ক্ষতি হবে না বলে তারা সাফাই দিতে চাইছে। রাজনৈতিক চর্চা চলছে মহিষাদল ব্লকের লক্ষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং বিজেপি পরিচালিত এই লক্ষা 1 নম্বর। বেশ সুজিত, শাসক দলের থেকে মানুষের পাশে থাকা যায় অনেক বেশি, আর ভারতীয় জনতা পার্টি যারা শুধু পরনিন্দা ছাড়া যাদের কোনো কাজ নেই, আস্তে আস্তে দেখলাম আমার যে উদ্দেশ্য ছিল মানুষের উন্নয়ন করা, ভারতীয় জনতা পার্টি থাকলে কোনো উন্নয়ন হবে না। আমাদের তো দল করতেন, দলে এলেন, আমরা ওনাকে দলে সংযুক্তি করলাম সভাপতির অনুমতিক্রমে। আগামী দিনে দল নিশ্চিত শক্তিশালী হবে, উপপ্রধান আছেন, গ্রাম পঞ্চায়েতে কাজ করতে পারবেন, অনাস্থা তো নিয়মেই চলে আসবে, কিন্তু আমরা বলছি চলে যাওয়া উচিত তাদের, নাহলে আগামী দিনে পরিবর্তন নিশ্চিত হবে, আর নাহলে সকলেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল করবে। তৃণমূল কংগ্রেসের এত দৈন্যদশা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্যদের কেনাবেচা করছে। অনন্ত বেরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে গদ্দারি করছে, ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে, বিধায়কের সঙ্গে অহরহ যোগাযোগ। ওই গ্রাম পঞ্চায়েত টসের মধ্য দিয়ে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন, আর এখন এই যে চলে যাওয়াকে কেন্দ্র করে ওকে এবং এই এলাকার লোকেরা যারা নির্বাচিত করেছিলেন ধিক্কার জানাচ্ছে।